সিমরানের কথা শুনে তিতিক্ষা দাঁত খুলে হেসে ফেলল। তবে সে হাসিতে আওয়াজ হলো না। কিন্তু আকস্মিক দৃশ্যমান হলো বাম পাশে বরাবর চকচকে গ্যাস দাঁত, যা ঠিক সিমরানের নজরে ধরা দেয়। মেয়েটিকে সব মিলিয়ে তার কাছে যথেষ্ট সুন্দরী মনে হয়েছে। যথেষ্ট বলে হয়তো ভুল হবে, অসম্ভব সুন্দরী সে। তার আমার বয়সের গ্যাপ কম করে হলেও 22 বছর। ভাবতে পারছেন, এতদিনে নিশ্চয় সে 41 বছরের চুল পাকা কাকু মামুদের মতো হয়ে গিয়েছে। হা হা। তিতিক্ষার আকস্মাৎ হাসিতে সিমরান ভড়কে যায়। পরক্ষণই সেও হেসে ফেলে বলে, আরে এটা কেমন কথা? শুরুতে না বললে অনেক সুদর্শন ছিল সে, একদম বিদেশি রাজপুত্রের মতো। তবে শোনো মেয়ে, তোমার জামাই যদি সত্যি লন্ডনের বাসিন্দা হয়ে থাকে তবে এত চিন্তা করো না। ও দেশের মানুষ এদেশের মতো এই 40-45 বয়সী চুল পাকা চাচা মামাদের মতো বুড়ো হয় না। 60 বছর বয়সও তাদের ফিটনেস বডি দেখার মতো কারাক। কচি কচি মেয়েরা তো হুমড়ি খেয়ে পড়ে, সেখানে তোমারটা তো কেবল 40। সুগার ডেডি। এই বলতে না বলতেই তিতিক্ষা আবারও শব্দহীনভাবে গা দুলিয়ে হেসে উঠল। সিমরান তার হাসিতে কিছুটা ভড়কে গেল। পরবর্তীতে সে নিজেও না হেসে আর পারল না। তবে তাদের গল্প আড্ডা আর বেশিক্ষণ স্থায়ী হলো না। নিমিষে ভিতরে হতে নাম এলো সিমরানের ইন্টারভিউর জন্য। সে শুরুতেই কিছুটা নার্ভাস ফিল করল, পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে তিতিক্ষার কাছ থেকে কুশালাদি বিনিময়ের পর সে ইন্টারভিউ রুমে ভিতরে প্রবেশ করে। এদিকে এবার একা একা চুপচাপ বসে থাকে তিতিক্ষা। প্রায় সিরিয়ালের শেষ দিকে তার অবস্থান। আশেপাশে লোকজনও কম গিয়েছে। এতক্ষণ সিমরানের সাথে ভালোই সময় কাটালো, এখন আর ভালো লাগছে না। চিন্তায় কেমন যেন সেও অস্থির হয়ে উঠেছে। চারপাশে এত কম্পিটিশন, অথচ তার এই মুহূর্তে একটা চাকরি না হলেই নয়। এই মস্ত বড় ঢাকা শহরে একা একটা মেয়ে হয়ে একা থাকা, তাও এমন আর্থিক সংকট নিয়ে কিভাবে সম্ভব? এইসব চিন্তার মাঝে সে যেন নিশ্চিন্ত হয়ে বসেছে। এই কোম্পানিতে তার চাকরি হবার কোনো সম্ভাবনা নেই, তাই আর এখানে অপেক্ষা করে লাভও নেই। আর সে আর ইন্টারভিউ দেবে না। এই ভেবে সে চলে যেতে নিল, পরক্ষণে ভাবতে লাগলো এসব সে কী রকম পাগলামি করেছে। সে তো কখনো এত সহজে হাল ছেড়ে দেওয়া না। জব পেতেই হবে এমন তো কোনো কথা নেই। ইন্টারভিউটা দিলে অন্তত একটা ভালো অভিজ্ঞতা হবে। আর সবচেয়ে বড় কথা, ইন্টারভিউ না দিলেও শেষবারের মতো সিমরানের সাথে বিদায় তো নিতে হবে। এতক্ষণ একসাথে গল্প করার পর এখন যদি না জানিয়ে হুট করে চলে যা, তবে ব্যাপারটা কেমন হয়? নিতান্তই বাজে। তৎক্ষণাৎ সে তার চিন্তার বদল চুপচাপ সেখানে বসে থাকে। প্রায় খানিকটা সময় পর সিমরান বেরিয়ে আসে, চোখে মুখে হতাশার মৃদু ছাপ। তাকে দেখেই যেন তিতিক্ষার চোখ মুখ শুকিয়ে যায়। বুঝতে পারছে না কী করা উচিত। সিমরান তিতিক্ষার কাছে এলো। সে তাকে তৎক্ষণাৎ জিজ্ঞেস করে, এমন নার্ভাস কেন দেখাচ্ছে আপনাকে? সব ঠিক আছে? সিমরান কিছুটা মলিনভাবে মুচকি হেসে বলে, ইন্টারভিউ তো দিয়ে এলাম, বাট ড্যাম শিওর জবটা হয়তো আমি পাবো না। কি বলছেন এভাবে এত শিওর হয়ে? আচ্ছা আমার কথা বাদ দাও, সামনে তো তোমার ডাকবে, সাবধানে ইন্টারভিউ দেবে। মোটো নার্ভাস হতে যেও না, চিন্তা নেই, আমি আর ইন্টারভিউ দেব না। তিতিক্ষার কথা শুনে সিমরান বিস্ময়ের সাথে বলে উঠল, কি? কিন্তু কেন? হঠাৎ আবার কি হলো তোমার? তিতিক্ষা খানিকটা ঘাবড়ানোর কণ্ঠস্বরে বলে, চাকরি যখন পাবো না তখন ইন্টারভিউ দিয়ে আর কি করব? এই দেখো, আমার কথা শুনে ঘাবড়ে গিয়েছ। যা ভেবেছিলাম তাই না, এমনটা নয়। আমি আগে চলে যেতাম, কিন্তু আপনার জন্য অপেক্ষা করেছিলাম। শেষবেলা বিদায় না নিয়ে চলে যাওয়া। কি বলছে এসব? উফ, মেয়ে পাগলামি করো না। সিমরানের কথা শেষ হতে না হতেই ভেতর হতে এবার তিতিক্ষার নাম ধরে ডাক আসে। নিমিষে তিতিক্ষা যেন আরও বেশি ঘাবড়ে যায়। বেশি দেরি করলে সমস্যা। ইন্টারভিউ দিতে হলে এখনই ভিতরে যেতে হবে, নয়তো এখান থেকে এক্ষুনি পালাতে হবে। আশেপাশের লোকজন না হয় কি বলবে। আচ্ছা আপু, আমি নিচে যাচ্ছি, আপনার জন্য ওয়েট করব, পরে না হয়। এই বলে তিতিকা ছুটতে নিল। সিমরান প্রচণ্ড আশ্চর্য হয়ে তাকে খপ করে ধরে ফেল। পরক্ষণে সিমরানকে কিছু একটা আশ্বস্ত করতেই
দ্রুত স্বরে ফিসফিসে বলতে লাগলো, এই মেয়ে, এসব কি রকমের পাগলামি করছো? চারপাশে মানুষজন তোমায় দেখছে। আচ্ছা শোনো, ঘাবড়ানোর কিছু নেই, চুপচাপ ভিতরে যাও। তাদেরকে তোমার ছবি দেখাবে আর একদম স্বাভাবিকভাবে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখবে জবটা তোমারই হয়ে গিয়েছে। না আপু, সরি, প্লিজ তুমি আমার জোর করো না। আরে আরে, ভিতরে জানো এই কোম্পানির বস বসে আছেন। দেখতে কি হ্যাপি সুন্দর, তোমার গল্পের ওই বিদেশি রাজপুত্রের মতো। যদিও শুনেছি তার বয়স কিছুটা বেশি, কিন্তু দেখে তা বোঝার উপায় নেই। অন্তত তাকে দেখতে হলেও একবার ইন্টারভিউটা দিয়ে আসো মেয়ে। কি আজব, আমি তাকে দেখে কি করব? কি করবে? এমন তো হতে পারে উনি তোমার হারিয়ে যাওয়ার পর। যাও গিয়ে দেখো চিনতে পারো কি না। আবার তার রূপের ঝলকে পাগল হয়ে ইন্টারভিউ গোলমিল করে করো না। আমার তো মনে হয় আমি সহ সব মেয়েরা ইন্টারভিউ বাজে হয়েছে এই কারণে। এহেন পরিস্থিতিতে সিমরানের এমন হাস্যরসিকতা একদমই অপ্রাসঙ্গিক। তিথিকা কি বলবেন নিজেও বুঝতে পারল না। শেষমেশ একরাশ হতাশা নিয়ে এগিয়ে গেল ইন্টারভিউ রুমের দিকে। ভিতরে প্রবেশ মাত্রই তিথিকা নরম স্বরে সালাম দেয়। বিশাল বড় কাজ ঘেরা এক রুমে তিনজন প্রফেশনাল স্টাইলের বেশভূষা সজ্জিত ব্যক্তি রয়েছেন। একজন বাংলাদেশি হালকা চুল পাকা মধ্যবয়সী লোক, অন্যজন যথেষ্ট ইয়াং, তবে ঠিক মাঝ বরাবর। গম্ভীর মুখে বসে থাকা লোকটি তিতিক্ষা ঠিক মতো আন্দাজ করতে পারল না। পায়ের উপর পা তুলে চুপচাপ বসে রয়েছে সে। চুলগুলো খানিকটা লালচে বাদামি রঙের, তবে সেগুলো যথেষ্ট পরিপাটি করে জেল দিয়ে সেট করা। পরনে নেভি ব্লু কালারের স্যুট, কালো বুটটায়, তবে মুখটা নিচের দিক থেকে ঝুঁকিয়ে রাখা, তাই ঠিকমতো দেখতে পেল না তিতিক্ষা। তবে গাল ভরা নিখুঁতভাবে ছাঁটাই করা ছোট ছোট দাড়ি খুব দৃশ্যমান। সব মিলে শুরুতেই যেন এই লোকটি তার নার্ভাস হওয়ার কারণ হয়ে দাঁড়ালো। তবুও সে নিজেকে সামলে নেয়। দুজন লোক সালামের জবাব দিল, মাঝে থাকা সেই গম্ভীর মুখর ব্যক্তিটি দিলেন না। এতে তিতিকার কিছুটা অবাক হয়ে ভাবল লোকটি ভিন্ন ধর্মীয় কিনা। বিদেশি বিদেশি একটা ভাব রয়েছে। হতেও পারে ধর্মীয় দিক হতে সে আলাদা, কিন্তু মুসলিম হলে তার ধর্মীয় শিক্ষা যথেষ্ট ঘাটতি রয়েছে। এই ভাবনাতে তার আবার লোকটির ওপর কিছুটা রাগ হলো। তবে দেরি না করে সে স্বাভাবিকভাবে টেবিলের দিকে এগিয়ে যায়। মধ্যবয়স্ক লোকটি তাকে বলতে বলতে সে চুপচাপ বসে পড়ে। আবার বাম পাশে দাঁড়িয়ে থাকা সুদর্শন কম বয়সী লোকটি তার কাছে সিভি আর ফাইল দেখতে চাইলেন। তিতিক্ষা সেসব সেই লোকটির কাছে এগিয়ে দেয় এবং লোকটি পরক্ষণে তা মাঝ বরাবর গম্ভীর মুখে বসে থাকা ব্যক্তিটির হাতের কাছে এগিয়ে দেয়। এরই মাঝে তিতিক্ষার নজর পড়ে ডেস্কের ওপর থাকা সোনালি রাঙা নেম প্লেটের উপর কালো রঙের প্রলেপে সুন্দর করে লেখা ARC। তবে তার এই মন ভুলানো সময়টুকুর মাঝে কেউ প্রচণ্ড গম্ভীর স্বরে বলে উঠল, হোয়াটস ইওর নেম? তিতিকা নিমিষে অপ্রস্তুত হয়ে ওঠে, তবে নিজেকে দূরত্ব সামনে নেওয়ার চেষ্টা অস্ফুট স্বরে আওড়ালো তিতিক্ষা। তার এমন জবাবে লোকটি যেন কিঞ্চিত বিরক্ত হয়। নিমিষেই ফর্সা ত্বকে কপালটা কুঁচকে যায়, কিঞ্চিত শক্ত চোয়াল আরও বেশি ধীর হয়। অনেকক্ষণ ধরে ইন্টারভিউ নিচ্ছে সে, অথচ মনের মতো মানুষ পেয়েছে খুবই অল্প। বেশিরভাগই থেকেছে নার্ভাস। যে ব্যাপারটা নিয়ে আর এখন ভালোই বিরক্ত। আর এই অব্যক্ত অভিব্যক্তিতে পাশ হতেই সেই দুজন লোকই কিছুটা ঘাবড়ে যায়। তবে সব কিছু স্বাভাবিক রেখে লোকটি আবারও তিতিক্ষার উদ্দেশ্যে বলে, ফুল নেম? হালকা ধমকের স্বরে বলা কণ্ঠে তিতিক্ষা আরও বেশি ভরকে ওঠে। ঠোঁট চেপে কোনো মতে সামলে নিয়ে বলে, তিতিক্ষা তালুকদার। এতক্ষণ সেই গম্ভীর মুখের ব্যক্তিটি তথা আদির রাহান চৌধুরী চুপচাপ মাথা নিচু করে ফাইল দেখতে থাকলেন। তিতিক্ষা কণ্ঠস্বরে এবার তিনি কিছুটা অদ্ভুতভাবে মাথা উঁচিয়ে তিতিক্ষার দিকে তাকায়। তার অদ্ভুত চাউনিতে তিতিক্ষা কিছুটা অবাক হয়। লোকটি দেখতে ভারী সুদর্শন। এখন বুঝতে পারছে সিমরান কেন তখন ওসব বলছিল। তবে সাদা চামড়া এই বিদেশিদের মতো দেখতে হলে ব্যক্তিটি চোখ জোড়া বেশ আকর্ষণীয়। কেমন অদ্ভুত বাদামি রাঙা চোখ জোড়া তার। তিতিকা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, তবে সেই চোখ নামিয়ে নিতে গিয়েও থমকে যায়। লোকটি এখনও তার দিকে অদ্ভুতভাবে চেয়ে রয়েছে। নিমিষে
অদ্ভুত এক শিহরণ সে কম্পিত হয়। হাত জোড়া শক্ত করে টেকচের নিচে আড়ালে হাঁটু জামা অংশ চেপে ধরে কিঞ্চিত ঢোক গিলে মনে মনে আওড়ায়, হায় আল্লাহ, এসব কি হচ্ছে।